All right, hello everyone. This is আরাবুল রহমান। ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। এনটিপিসির যে গুরুত্বপূর্ণ আমরা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি, মডেল প্রশ্ন উত্তর নিয়ে বিভিন্ন আমরা আলোচনা করছি। সেই এনটিপিসির মডেল প্রশ্ন উত্তরের ক্লাস আজ আমাদের 2 নম্বর ক্লাস। তো 2 নম্বর ক্লাসে কি কি প্রশ্ন উত্তর থাকছে সেটা অবশ্যই আমরা দেখে নেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে প্রতিদিন কিন্তু রুটিন অনুযায়ী ফ্রি লাইভ ক্লাস করানো হয়। সমস্ত ক্লাসের রুটিন পেতে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমাদের যুক্ত হতে ভুলবে না। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান এর কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের সংজ্ঞা আছে বা রাজ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে? ডেফিনেশন অফ এ স্টেট বা রাজ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে? দুর্দান্ত একটা প্রশ্ন। শুরু করি তাহলে আজকের পর্ব। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 152 নং ধারা। 152 নম্বর ধারাতে কিন্তু রাজ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসে 153 ধারা, যেখানে রাজ্যপালের উপস্থিতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ভারতের সংবিধানে রাজ্যপালের উপস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া অনুচ্ছেদ 155, সেটাতে যাওয়ার আগে আমরা একটু 154 ধারাটা দেখে নেব। 154 ধারাতে বলা হয়েছে রাজ্যের কিন্তু প্রশাসনিক ক্ষমতা বা রাজ্যপালের হাতে, আমরা বলতে পারবো রাজ্যপালের হাতে প্রশাসনিক ক্ষমতা বা যেটা শাসনতান্ত্রিক ক্ষমতা সেটা ন্যস্ত থাকে। আমরা লিখব শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যস্ত। কার হাতে থাকে শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যস্ত? রাজ্যপালের হাতে। কোন অনুচ্ছেদে এটা আছে? 154 ধারা। খুবই ইম্পর্টেন্ট ধারা 154 ধারাটা। এছাড়া অনুচ্ছেদ 155 বলা হচ্ছে রাজ্যপাল, এটা আগের দিনের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম, রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবে। কোন ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকে। কোন ধারায় বলা হয়েছে? 155 ধারাতে। ওকে, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল এটা। পরের আর্টিকেল, মাফ করবে, পরের প্রশ্ন আমাদের 2 নম্বর প্রশ্ন। পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? অল ওভার ইন্ডিয়া, ভারতে। মনে রাখতে হবে আমাদের, এই যে ভারত আছে, ভারতবর্ষে রেল ব্যবস্থা পরিচালনার সুবিধার্থে 19টি রেল জোনে আমাদের ভারতের রেল ব্যবস্থাকে ভাগ করা হয়েছে। 19টি বর্তমানে কিন্তু রেল জোন আছে আমাদের ভারতে। সেই 19টি রেল জোনের ভিতরে একটা রেল জোন হচ্ছে পশ্চিম রেলওয়ে। পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর মুম্বাই শহরে অবস্থিত। মুম্বাই। কারা ভারতে তামাক চাষের প্রচলন করেছিলেন? তামাক চাষের প্রচলন ভারতে কারা করেছিল? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন সময় কিন্তু পরীক্ষায় আসতে দেখেছি। তামাক চাষ, এই তামাক চাষটা প্রচলন করেছিল কারা ভারতে? অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা কিন্তু আমাদের ভারতে তামাক চাষ প্রচলন করেছিল। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইজ 4। নিম্নলিখিত কোন নদী উপদ্বীপীয় নদী বা নিম্নলিখিত কোন উপদ্বীপীয় ভারতের নদী আরব সাগরে পতিত হয়েছে? আরব সাগরে পতিত হয় কোন নদীটি? খুবই দুর্দান্ত এই প্রশ্নটা। দেখো, আমাদের যে উপদ্বীপীয় ভারত আছে, উপদ্বীপীয় ভারতটা অনেকটা ত্রিভুজ আকৃতির দেখতে। কিছু নদী মধ্য স্থান থেকে বা কিছু নদী উৎপন্ন হয়েছে ভারতের বিভিন্ন স্থান থেকে, পশ্চিমঘাট অথবা বিন্ধ্য পর্বত ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে, মাফ করবে, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোকে আমরা বলে থাকি পূর্ববাহিনী নদী। এবং পূর্ব দিকে যে নদীগুলো প্রবাহিত হয়েছে এগুলো কিন্তু সব বঙ্গোপসাগরে পড়েছে। কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের নদীর মধ্যে পার্থক্য কি? পূর্ব উপকূলের নদীগুলো যদি, মাফ করবে, পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে পার্থক্য এখানে যদি দেখি, পূর্ব বাহিনী নদীগুলো সবই বঙ্গোপসাগরে পতিত হয়েছে ম্যাক্সিমাম, অ্যান্ড পশ্চিম বাহিনী নদীগুলো ম্যাক্সিমাম আরব সাগর না হলে খাম্বাত উপসাগরের মতো কিন্তু স্থানে পতিত হয়েছে। পশ্চিম বাহিনী নদীর ভিতরে কি কি নদী পাবো আমরা? একটা এখানে নদী হচ্ছে সবরমতী নদী, এটা পশ্চিম বাহিনী নদী।
অ্যান্ড এছাড়া আরো নদী আছে, তেমন হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি, এই ধরনের নদীগুলো, মাহি, নর্মদা, নর্মদা এবং তাপ্তি, এই ধরনের নদীগুলো কিন্তু সব পশ্চিম বাহিনী নদীর ভিতরে পড়ে থাকে। অলরাইট, তো এইখানে আমাদের সঠিক উত্তর হবে সবরমতী কিন্তু পশ্চিম বাহিনী নদী, যেটা আরব সাগরে পতিত হয়। এছাড়া মহানদী গঙ্গা এবং গোদাবরী কোথায় পতিত হয়েছে, এগুলো সবই পূর্ব বাহিনী নদী এবং সবগুলোই কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের 5 নম্বর প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন। এনটিপিসির পরীক্ষাতে প্রচুর অর্থনীতির প্রশ্ন থাকে। এনটিপিসি নয়, শুধু রেলের গ্রুপ ডি, এনটিপিসি ইত্যাদি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের আমরা প্রশ্ন উত্তর পেয়ে থাকি। তো এখানে প্রথম 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ভালো করে পড়ো এবং উত্তর করো প্রশ্নটার। প্রশ্ন নম্বর 5 এবং বলা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ বা প্রাইস কন্ট্রোল ও রেশনিং হলো ড্যাশ নিয়ন্ত্রণের জন্য গৃহীত সরাসরি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ, অর্থাৎ ইনস্ট্যান্ট সরাসরি একটা নিয়ন্ত্রণ করার জন্য, একটা কি নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ বা প্রাইস কন্ট্রোল বা রেশনিং ব্যবস্থা। এই দুটো জিনিস কোনটিকে সরাসরি নিয়ন্ত্রণ করার জন্য একটা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ? অ্যান্সার কি হবে? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, দরিদ্র বা প্রভার্টি, বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, এবং আরেকটা হচ্ছে রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডিফিসিয়েট। তো এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে সঠিক উত্তর মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে তোমরা নিশ্চয়ই বোঝো। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রার মান হ্রাস পাওয়া এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া। ইনস্ট্যান্ট যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং মুদ্রার ভ্যালু লুজ হয়, তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য অবভিয়াসলি প্রাইস কন্ট্রোল করা খুবই প্রয়োজনীয় এবং রেশনিং ব্যবস্থাটাও প্রয়োজনীয়। প্রাইস কন্ট্রোলটা মূল কিন্তু এখানে পদক্ষেপ। নেক্সট, আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? আলাই দরওয়াজা কে নির্মাণ করে? বলো, আলাই দরওয়াজার নির্মাতা কে? নির্মাতা হচ্ছে বিখ্যাত আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হচ্ছে আলাই দরওয়াজার নির্মাতা ছিলেন। সেই আলাই দরওয়াজা কোথায় আছে? এটা দিল্লিতে অবস্থিত আছে। আলাই দরওয়াজা কুতুব মিনার চত্বরে কিন্তু আমরা দেখতে পাই এটা, ঠিক আছে? আলাই দরওয়াজা লোকেটেড ইন দিল্লি। 7 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিল? ঠিক আছে, এটা করেছিল। গুরু গোবিন্দ সিং ইনি ছিলেন শেষ শিখ গুরু। শেষ শিখ গুরু বা আমরা বলতে পারি দশম শিখ গুরু। দশম শিখ গুরু বা শেষ শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংকে কিন্তু হত্যা করা হয়েছিল, তার উপরে অত্যাচার করা হয়েছিল। কে করেছিল সেটা? আওরঙ্গজেব করেছিল কিন্তু এখানে সঠিক উত্তর হবে। বা ঔরঙ্গজেব তো ইনস্ট্যান্ট তিনিই করেননি, বা তার সময়ের এটা কিন্তু হয়েছিল অ্যাকচুয়ালি, তার কিন্তু ইনফ্লুয়েন্সে। ওখানে আমরা ঔরঙ্গজেব সঠিক উত্তর করব। বয়েলের সূত্রের পি ভি লেখচিত্রটির প্রকৃতি কি? বয়েলের সূত্রের প্রেসার অ্যান্ড আয়তন, এই দুটোর ভিতরে কেমন প্রকৃতির, চাপ এবং আয়তনের ভিতরে লেখচিত্রটি কেমন প্রকৃতির হবে? সরল রেখার লেখচিত্র, বৃত্তাকার, অধিবৃত্ত নাকি বর্গাকার? কেমন হয়ে থাকে বয়েলের সূত্রের লেখচিত্র? এটা হবে অধিবৃত্ত প্রকৃতির বা হাইপারবোলার প্রকৃতির হবে। অধিবৃত্ত বা হাইপারবোলার যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? সম্পূর্ণ বৃত্ত নয়, এমন অধিবৃত্ত টাইপের হয়ে থাকে। চলো, বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র একটু দেখে নেওয়া যাক। বয়েলের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায়, উষ্ণতা কিন্তু স্থির থাকবে বয়েলের সূত্রের ক্ষেত্রে। টেম্পারেচার একদমই রুম টেম্পারেচার বা টেম্পারেচার কিন্তু যাই থাকুক স্থির থাকবে। নির্দিষ্ট ভরের যে কোনো বস্তুর গ্যাসের আয়তনে ওই গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কি কমে যাবে, তাই তো?
তাই তো, হ্যাঁ কি না? তো চাপ এবং আয়তনের ভিতরে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তো আবারও বলা হচ্ছে, এটাকে আরেকভাবে আমরা বলতে পারি, স্থির তাপমাত্রা বা তাপমাত্রা স্থির রেখে একটি গ্যাসের চাপ অর্থাৎ প্রেসার এবং আয়তন আয়তন একে অপরের বিপরীত অনুপাতিক। বিপরীত অনুপাতিক মানে বুঝতেই পারছো, একে অপরের বিপরীত অনুপাতিক মিন্স মিন্স মানে ব্যস্তানুপাতিক। তো এখানে অর্থাৎ পি ইন্টু ভি, পি ভি এটা হচ্ছে কিন্তু ইকুয়াল ধ্রুবক, পি ভি ইকুয়াল ধ্রুবক, যার কারণে পি ভি গ্রাফটি কিন্তু একটি অধিবৃত্ত বা হাইপারবোলার আকার ধারণ করে। এটা কিন্তু একটা হাইপারবোলার প্রকৃতির বৃত্ত হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, তো বয়েলের সূত্র, রাইট অ্যান্সার হচ্ছে বয়েলের সূত্র কিসের সাথে যুক্ত? অনেক সময় প্রশ্ন আসে, আমরা এখানে কিন্তু দেখবো এটা গ্যাসের চাপ এবং আয়তনের সাথে সম্পর্কিত কিন্তু বয়েলের সূত্রটা। নেক্সট প্রশ্ন 4, ইম্পর্টেন্ট সেশনের ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন, সেটা হচ্ছে চাপচরকূট। চাপচারকূট উৎসবটি প্রধানত কোন রাজ্যে পালিত হয়? বিভিন্ন উৎসব রিলেটেড প্রশ্ন কিন্তু প্রায়শই আসে পরীক্ষাতে। তো চাপচারকূট উৎসবটা কোথায় পালিত হয়, এই ফেস্টিভ্যালটা? কোশ্চেন নম্বর 9, চাপচারকূট হচ্ছে নর্থ ইস্টের একটা ফেস্টিভ্যাল। নর্থ ইস্টের মিজোরাম রাজ্যে কিন্তু চাপচারকূট ফেস্টিভ্যালটা পালিত হয়। টিডব্লিউএস একাডেমিতে যারা এখনো অ্যাডমিশন নাওনি, টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করোনি, তাদের কাছে আমার একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। টিডব্লিউএস একাডেমিতে তোমরা ভর্তি হয়ে আমাদের ব্যাচ থেকে কিন্তু প্রিপারেশন করতে পারো। আপকামিং যে এনটিপিসি বা রেলের যে পরীক্ষা আছে তার জন্য তোমরা আমাদের রেল ফাউন্ডেশনে যুক্ত হতে পারো, কিন্তু রেল ফাউন্ডেশনে যুক্ত হলে অনেকটা টাইম বেশি লাগবে, তুমি ফাউন্ডেশন কমপ্লিট করতে পারবে না। তার জন্য আমি একটা ব্যাচ এখানে রিকমেন্ড করব, সেটা হচ্ছে এই দেখো 525 টাকাতে একটা ব্যাচ দেখতে পাচ্ছ, রেলওয়ে পিআইকিউস প্র্যাকটিস ব্যাচ বলে একটা ব্যাচ আছে আমাদের। এই ব্যাচটাতে তোমরা যুক্ত হতে পারো। এই ব্যাচটাতে যুক্ত হলে সমস্ত পিআইকিউস এবং মডেল প্রশ্ন উত্তর কিন্তু দুর্দান্ত সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো আজই যুক্ত হয়ে যাও টিডব্লিউএস একাডেমিতে এবং তোমার প্রিপারেশনটা আরো কিন্তু দৃঢ় এবং পোক্ত করে ফেলো। চলো আমাদের পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। প্রশ্নটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। সম্প্রতিকালে আইএনএস তামাল বলে একটা কিন্তু যুদ্ধ জাহাজ, আমাদের একটা যুদ্ধ যে জাহাজ বলা হয় শিপ, সেই তোমার হচ্ছে ওয়ারশিপ, সেটা কিন্তু রেডি হয়েছে। তো এই সম্প্রতিকালে সংবাদে আলোচিত হয়েছে, এটা সংবাদে তো এগুলো নিয়ে খুবই আলোচনা হয়ে থাকে, যুদ্ধ জাহাজ বা ইত্যাদি নিয়ে। তো সেখানে সম্প্রতিকালে বা সাম্প্রতিক সংবাদে আলোচিত যুদ্ধ জাহাজ আইএনএস তামাল কোথায় নির্মিত হয়েছে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2024 এটা কিন্তু কমপ্লিট হয়েছে, 2024 সালে কমপ্লিট হয়েছিল আইএনএস তামাল। এটা কোথায় নির্মিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে ইয়ান্তার শিপইয়ার্ড বলে একটা শিপইয়ার্ড আছে, যেটা রাশিয়াতে অবস্থিত। এটা কিন্তু রাশিয়া তৈরি করেছে। আইএনএস তামাল কারা তৈরি করে? রাশিয়া তৈরি করেছে। এটা ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল, যেটা রাশিয়াতে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন ইজ অপশন কোশ্চেন 11। এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে চান্দিল বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপরে নির্মিত হয়েছে? কোন নদীর উপরে নির্মিত হয় এটি? সুবর্ণরেখা নদীর উপরে নির্মিত হয়েছে চান্দিল বাঁধ। এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, এটা একটু মাথায় রাখবে। এছাড়া এই ঝাড়খণ্ড রাজ্যেই সুবর্ণরেখার উপর একটা একটা জলপ্রপাত আছে, নাম কি জানো? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আছে হুড্রু জলপ্রপাত, জানো? হুড্রু জলপ্রপাত কোন নদীতে? সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদীতে অবস্থিত আছে হুড্রু জলপ্রপাত, কোন রাজ্যে? ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট কোশ্চেন, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, সম্প্রতিকালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন, সিএ। বলা হচ্ছে 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে, অভ্যন্তরীণ একটা ম্যানগ্রোভ এলাকা গুনেরি গ্রামের, সেই অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে ওই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা
করা হয়েছে। সম্প্রতিকালে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে একটা রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ যে ম্যানগ্রোভ এলাকা আছে সেটা। তো সেই গুনেরি গ্রামটাই বা কোথায়, আর এই ম্যানগ্রোভ অরণ্যটা বাই কোথায়, বা কোন রাজ্যে প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্য সম্প্রতি ঘোষিত হয়েছে, ইত্যাদি প্রশ্ন কিন্তু আমরা পাবো। তো এই প্রশ্নটার সঠিক উত্তর কি? কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার ট্রেন্ড আছে। তো সঠিক উত্তর হচ্ছে এটা, গুজরাটে, গুজরাট রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ। নেক্সট প্রশ্ন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর হচ্ছে 13। ওকে, বলো। প্রশ্নে বলা হচ্ছে আচারে টক স্বাদের কারণে ব্যবহৃত হয়। আচার তোমরা খেয়েছো নিশ্চয়ই। আচার বা কোনো আচার শুধু নয়, কোনো খাদ্য মেক করার সময় সেটাতে হালকা টক স্বাদ আনার জন্য কোন তীর ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড? দেখো এখানে একটাই অ্যাসিড খাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বাকি তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক বা নাইট্রিক অ্যাসিড খেতে যাও তাহলে কিন্তু মৃত্যু হবে অনিবার্য। তো এখানে দেখি আমরা অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু একটা টক ফল বা টক স্বাদের জন্য, মাফ করবে, টক স্বাদের জন্য ব্যবহার করা হয়। এটাকে আমরা সাধারণত রান্নাঘরের ভাষায় বলে থাকি ভিনিগার। এটাকে সাধারণ ভাষায় কি বলা হয়? ভিনিগার বলা হয়ে থাকে। আচ্ছা, ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, এটা হচ্ছে ভিনিগারের কিন্তু বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, গুড। নেক্সট, পরবর্তী প্রশ্ন। 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোথায় শুরু হয়েছে? সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা, সুরজকুণ্ড হচ্ছে একটা হ্রদের নাম। সুরজকুণ্ড কি একটা? সুরজকুণ্ড হচ্ছে আমরা সকলেই জানি একটি হ্রদ। আচ্ছা, এই সুরজকুণ্ড হ্রদ কোথায় আছে? হরিয়ানাতে অবস্থিত আছে সুরজকুণ্ড হ্রদ, হরিয়ানা। সেখানে কিন্তু আমরা যদি দেখি হরিয়ানাতেই একটা সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা হয়ে থাকে, যেটা 38তম, সম্প্রতিকালে কিন্তু 2025 সালে 38তম এর আসরটা শুরু হয়েছে বা এটা হয়ে গেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন। গ্যানিমিড, গ্যানিমিড কে আবিষ্কার করেছিলেন? গ্যানিমিড হচ্ছে, গ্যানিমিড বৃহস্পতির উপগ্রহ। উপগ্রহ হচ্ছে কি? গ্যানিমিড। এখানে দেখো গ্যানিমিড বলে যে উপগ্রহটা আছে এটা শুধু বৃহস্পতির কিন্তু উপগ্রহ নয়। এটা কিন্তু শুধু বৃহস্পতির উপগ্রহ নয়, এটা সাথে সাথে পুরো সৌর জগতে যতগুলো উপগ্রহ আসে, সৌর জগৎ এর বৃহত্তম উপগ্রহ। কি বলা হচ্ছে ভালো করে দেখো, সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড, যেটা একটা কিন্তু উপগ্রহ। কার উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ। তো এটার সাথে সাথে বৃহস্পতিরও বড় উপগ্রহ। এটা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এটা আবিষ্কার করেছিলেন। 1610 সালে তিনি আবিষ্কার করেন। ঠিক আছে, এবং তিনি এর সাথে সাথে আরো কয়েকটা উপগ্রহ আবিষ্কার করেছিলেন বৃহস্পতির। বৃহস্পতির 4টি উপগ্রহ, বৃহস্পতির 4টি উপগ্রহ তিনি আবিষ্কার করেন।
বৃহস্পতির কতগুলো উপগ্রহ তিনি আবিষ্কার করেন? 4টি। বর্তমানে টিল আজকের ডেটে যদি আমরা দেখি, অ্যাজ পার নাসার রিপোর্ট, নাসার যদি অফিসিয়াল রিপোর্ট দেখি, সেই অনুযায়ী বৃহস্পতির 95টি কিন্তু উপগ্রহ আছে। বৃহস্পতির কতগুলি উপগ্রহ আছে? বৃহস্পতির কিন্তু 95টি উপগ্রহ আছে। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখানে বৃহস্পতির 4টি উপগ্রহ যেটার আমি কথা বলছিলাম আবিষ্কার করেছিও গ্যালিলি, যেগুলোকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়, সেগুলি হচ্ছে আইও, ক্যালিস্টা, আরেকটা কি বললাম, গ্যানিমেড, এবং আরেকটি হচ্ছে ইউরোপা। এই 4টিকে কি বলা হয় জানো? এই 4টিকে বলা হয় গ্যালিলিও উপগ্রহ। নিচের কোনটি তড়িতের পরিবাহী নয়? তড়িতের পরিবাহী নয় কোনটি? তড়িৎ পরিবহনে অক্ষম কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। এদের ভিতরে তড়িৎ পরিবহনে অক্ষম হচ্ছে রাবার। রাবার তড়িৎ পরিবহন করতে পারে না, রাবার হচ্ছে একটা অন্তরক, কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী এটা। ক্যালামাইন নিচের কোনটির আকরিক? ওকে, বলো সকলে। অ্যান্সার হচ্ছে ক্যালামাইন জিঙ্কের আকরিক। জিঙ্কের আকরিক বা দস্তার আকরিক হচ্ছে কি? সেটা হচ্ছে ক্যালামাইন, জিঙ্ক পাইরাইটস, জিঙ্ক কি বলে, জিঙ্কাইট, জিঙ্ক ব্লেন্ড ইত্যাদিগুলো হচ্ছে ক্যালামাইন বা জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট, তারপরে আরেকটা কি বললাম, এগুলো কিন্তু তোমার হচ্ছে জিঙ্কের কিছু আকরিক। পরেরটা, এটা পরমাণু হবে, রমাণু হয়ে গেছে এটা, ঠিক আছে। পরমাণু মডেলের মধ্যে পারমাণবিক ভরের জন্য কোন পদার্থগুলির ভর গুরুত্বপূর্ণ? পারমাণবিক ভরের জন্য কোনগুলো ভর মাপা হয় বা কোনগুলোর ভর গুরুত্বপূর্ণ হিসাবে? পরমাণু মডেলের মধ্যে পরমাণুর যে ভর আছে তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এগুলো হচ্ছে নিউক্লিয়ন বলা হয় এগুলোকে। এগুলো হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে, আর নিউক্লিয়াসে কিন্তু আমরা যদি দেখি পারমাণবিক ভরের জন্য সেটা পরিমাপ করা হয়। নেক্সট আমাদের পরের প্রশ্ন, বর্তমানে ভারতের রাজ্যসভার উপসভাপতিকে? রাজ্যসভা সংসদের উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষ সংসদে একজন উপসভাপতি থাকেন, একজন সভাপতিও থাকেন। প্রথম হচ্ছে সভাপতি যিনি হবেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। ভারতের যিনি উপরাষ্ট্রপতি হয়ে থাকেন তিনি কিন্তু আমরা যদি দেখি রাজ্যসভার সভাপতি হন। বর্তমানে উপরাষ্ট্রপতিকে? জগদীপ ধনকর। তো আমরা বলতে পারি জগদীপ ধনকর ইনি হচ্ছে ভারতের বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান বা রাজ্যসভার সভাপতি, তাই না? সো উপসভাপতির কথা জিজ্ঞাসা করা হয়েছে, ডেপুটি চেয়ারম্যানের কথা জিজ্ঞাসা করা হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন হরিবংশ নারায়ণ সিং জনতা দল ইউনাইটেড বা জেডিইউ পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু আসেন। জেডিইউ এর কিন্তু একজন সাংসদ রাজ্যসভার, এবং তিনি উপসভাপতি রাজ্যসভার। নেক্সট আমাদের পরেরটা 20 নম্বর প্রশ্ন। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন, আবার স্ট্র্যাটেজিকের প্রশ্ন হিসাবেও আমরা এটাকে ধরতে পারি। যেটা হচ্ছে দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ক্রিকেটার? সবচেয়ে দ্রুততম ফাস্টেস্ট 14,000 ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট রান করার রেকর্ড গড়েছেন কে? নানা দাদ্দান কেউ, বিরাট কোহলি। তিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে, এটা একটু মাথায় রাখবে। পরের প্রশ্ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। 4টি বেদের কোনটিতে অশুভ আত্মা ও রোগ প্রতিরোধ করার জন্য জাদু মন্ত্র ও মন্ত্রগুলির একটি সংগ্রহ আছে? অশুভ আত্মা এবং রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন মন্ত্র, যজ্ঞ মন্ত্র, জাদু মন্ত্র ইত্যাদি কিন্তু সংকলিত আছে একটা বেদে। তো কোন বেদে সেটা আছে?
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কোন বেদে আমরা অশুভ আত্মা এবং রোগ প্রতিরোধ করার জন্য জাদু মন্ত্র এবং মন্ত্র দেখতে পাবো? দারুণ একটা প্রশ্ন না? একদমই বেছে বেছে কিন্তু তোমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসছি, খুবই মেহনতের সঙ্গে তোমাদের জন্য কোশ্চেন সেটগুলো তৈরি করা হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন হলে, আর অবশ্যই ক্লাসে লাইক করে কিন্তু আমাদের একটু মোটিভেশনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। চলো এরপরে যদি আমরা দেখি নেক্সট 22 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হচ্ছে অথর্ববেদ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? সিকিম আমাদের পশ্চিমবঙ্গেরই একটা প্রতিবেশী স্টেট আমরা বলতে পারি। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট প্রতিবেশী স্টেট হচ্ছে সিকিম। রাজধানী কি সিকিমের, বলো? সিকিমের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে গ্যাংটক। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নেক্সট, আমাদের সিকিম ভারতের রাজ্য হিসাবে মর্যাদা পেয়েছিল কবে? 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সালটা যদি বলা হয় মনে রাখবে 1975, 1975 সালে। 1975 সালে সিকিম ভারতভুক্ত হয়েছিল এবং ভারতের কিন্তু রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল। পরে আরেকটা প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে কি বলা হলো? কারিসাল উৎসব, সাহিত্য উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কারিসাল হচ্ছে কি একটা লিটারেচার ফেস্টিভ্যাল, একটা সাহিত্য কিন্তু উৎসব। এটি কোন রাজ্যের সাথে যুক্ত? কারিসাল। কারিসাল যুক্ত হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটা উৎসব, হচ্ছে কারিসাল সাহিত্য উৎসব। এটি একটি। ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে? সম্প্রতিকালে একজনকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। অ্যান্সার কি হবে? বর্তমানে আমাদের ভারতের চিফ জাস্টিস হিসাবে সম্প্রতিকালে শপথ নিয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, যাকে আমরা বি আর গাভাই সংক্ষেপে কিন্তু বলতে পারি। বি আর গাভাই আমাদের অনারেবল সম্মানীয় 52তম কিন্তু চিফ জাস্টিস হয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। ওকে, সো এখান থেকে এনার সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি। দ্য হিন্দুস্তান টাইমস, এবং ইন্ডিয়া টুডে নিউজ পোর্টাল বা নিউজ আর্টিকেল অনুসারে তিনি হচ্ছেন ভারতের প্রথম বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্য থেকে, যেটাই বলা হয় সেই বুদ্ধিস্ট চিফ জাস্টিস। ঠিক আছে, ভারতের প্রথম বুদ্ধিস্ট চিফ জাস্টিস কে হয়েছেন? বি আর গাভাই। ওকে, এবং তিনি হচ্ছেন 52তম। এর আগে সঞ্জীব খান্না, তিনি ছিলেন 51তম ছিল সঞ্জীব খান্না, তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে গাভাই। নেক্সট, পরে আমাদের 25 নম্বর প্রশ্ন, প্লাম পুডিং মডেল বা পরমাণুর প্লাম পুডিং মডেলের প্রবক্তা কে ছিলেন? পরমাণুর যে প্লাম পুডিং মডেল থাকে এটার প্রবক্তা কে আসলে? লাস্ট প্রশ্ন আমাদের আজকে সেশনের, উত্তরটা সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো। সঠিক উত্তর হচ্ছে এখানে, অফ এটা ভুল উত্তর, লাস্টেরটাই ভুল উত্তর, অপশনটা ভুল পড়ে গেছে। এটা হচ্ছে জে জে থমসন। ঠিক আছে, জে জে থমসন হচ্ছে রাইট অ্যান্সার হবে এখানে। তিনি প্লাম পুডিং মডেলের জন্য বা প্লাম পুডিং মডেলের কিন্তু প্রবক্তা ছিলেন। এই ক্লাস আমরা আজকে এখানে শেষ করব। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ছিল আজকে আমাদের সেকেন্ড পর্ব। আশা করব ক্লাসটি অনেক অনেক তোমাদের হেল্পফুল হবে। অনেক কিন্তু প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো একদমই বেছে বেছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এনেছি। এনটিপিসি সামনে পরীক্ষা আছে, তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রতিদিনের ক্লাসটা কিন্তু দেখার চেষ্টা করো। এই পরীক্ষার আগের মুহূর্তে এই যে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের সেশনটা আমি করছি, অবশ্যই অনেক কিন্তু তোমাদের হেল্পফুল হবে। আই হোপ তোমরা পরের দিনের ক্লাসেও সঠিক টাইমে যুক্ত হবে এবং ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে এবং সকলে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের যে কমেন্ট অ্যান্ড লাইক তোমরা করো সেটার মাধ্যমে কিন্তু আমাদের যে ক্লাস করার একটা রসদ সেটা কিন্তু আমরা পেয়ে থাকি সাধারণত। তো অবশ্যই অলওয়েজ আমাদের কিন্তু
সাথে থাকার চেষ্টা করবে, এবং আমরাও কথা দিচ্ছি তোমাদের সাথে এইভাবে কিন্তু থাকবো, তোমাদের প্রিপারেশনে এইভাবে কিন্তু হেল্প করে যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাও। টাটা, বাই।